স্বাগতম এবং আমন্ত্রণ এই আয়োজন একেবারেই তোমাদের প্রিয় প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে। আমি তোমাদের সাথে আজ আছি ইভান সাইড এবং আমাদের সাথে একজন অতিথি আছেন, বিশেষ করে যাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি, তাদের জন্য অনুষ্ঠানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে কথা বলে রাখছি। এবং বলে রাখছি শুরুতেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস সম্পর্কে কিছু কথা। আজ 24শে জানুয়ারি ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তির সনদ খ্যাত 6 দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া 11 দফা কর্মসূচির প্রেক্ষাপটে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। 20শে জানুয়ারি শহীদ আসাদের আত্মদানের পর 21, 22 ও 23 জানুয়ারি শোক পালন করা হয় এবং ঢাকায় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 24শে জানুয়ারি পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই গণঅভ্যুত্থানের পথ বেয়েই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি মহান স্বাধীনতা অর্জন করে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের সবাইকে। এবং বলছিলাম যে আজ আমাদের সাথে আছেন একজন শিক্ষক, তিনি ফৌজিয়া খান, সিনিয়র শিক্ষক, বাংলা বিভাগ, ভিকারুন্নিসা নূনী স্কুল অ্যান্ড কলেজ। তার সাথে কথা বলছি এবং পরীক্ষা নিয়ে কথা বলবো। তোমাদের সাথে কিন্তু আমরা ফোনেও কথা বলতে চাই। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? আমি অনেক ভালো আছি। শুরুতে যে কথাটা জানতে চাই, পরীক্ষা তো 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এসএসসি পরীক্ষা, এবং এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই সময়ের প্রিপারেশন বা তাদের মানসিক অবস্থা, একটা টেনশন, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা সময় কাটে। কিন্তু ঠিক এই মাত্র কয়েকদিন বাকি থাকার সময়টাতে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? প্রিপারেশনটা তো আসলে এতদিনে মোটামুটি 2 বছরে অনেক পড়া হয়ে গেছে, এখন শুধু রিভিশন, এখন আর প্রিপারেশন এটাই যে যত বেশি সম্ভব রিভিশন দেওয়া আর কি, সবগুলো সাবজেক্ট রিভিশন দিয়ে দিয়ে শেষ করে রাখা। কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না যে সময়টা তারা একটু টেনশন ফিল করে, একটা পরীক্ষা ভীতি কাজ করে, সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারে? তো একটু থাকেই, পরীক্ষা যেহেতু, পরীক্ষার টেনশন যুগে যুগে সবসময় থাকবে, সবসময় ছিল। তো আমার মনে হয় এখন টেনশন করার আসলে কোনো কারণ নাই। এখন ওদের সবচেয়ে সুবিধা যেটা, সেটা হচ্ছে সৃজনশীল, মানে যা ইচ্ছা তাই লিখবো, যা ইচ্ছা তাই লিখবো। সৃজনশীলে ওরা যেটা মনে করে আর কি, যে মোটামুটি আমার আয়ত্তের মধ্যে, নিজের দক্ষতা কি সেটা আমি প্রকাশ করতে পারবো, মোটামুটি সব তার নিজের মতো লিখতে পারবে সে। এটা একটা ভালো দিক। কাজে এখানে বিশেষ করে বাংলার জন্য যদি বলি, টেনশন করার কোনো কারণই নাই। অনেকে নতুন নতুন গল্পও লিখে দেয়। আচ্ছা, আপনি বোধহয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে এই সময় নতুন করে কিছু না পড়ে পুরনো পড়াগুলোকে যদি তারা রিভিশন করে, সেটা অনেক বেশি কাজের হবে। আরেকটা ব্যাপার জানতে চাই, প্রথম দিনই তো বাংলা পরীক্ষা দিয়ে শুরু, বাংলা প্রথম পত্র, আপনি বাংলারই শিক্ষক, তো সেক্ষেত্রে বাংলায় ভালো করার তো কিছু উপায় রয়েছেই। তারা হয়তো এতদিনে সেটা জেনেও গেছে, আপনারাও ক্লাসে আলোচনা করেছেন। তারপরে এখন যারা দেখছেন সবার উদ্দেশ্যে কি বলবেন? বাংলা প্রথম পত্র পরীক্ষায় রয়েছে প্রথম দিন। প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে মূল বড় কথা যেটা বলবো, সেটা হচ্ছে বই পড়তে হবে। প্রথম পত্রের জন্য, বাংলা প্রথম পত্র যেটা লিটারেচার, অবশ্যই বই পড়তে হবে। বইয়ের মধ্যেই সব আসবে, বই থেকেই প্রশ্ন আসবে, বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না। আর সৃজনশীল যেটা ওরা মনে করে যে বাইরে থেকে কিছু আসতে পারে, সেটাও বই ভিত্তিকই হবে। মানে প্রশ্নটা হয়তো বাইরে থেকে আসবে, প্রশ্নটা হয়তো তার অপরিচিত থাকবে, কিন্তু অ্যান্সারগুলো বই থেকেই দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে তো সৃজনশীল এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত যদি জানতে চাই। আসলে সেটা বলতে অনেকের ভিতরে সংশয় থাকতে পারে, কিংবা আমরা দেখি যে অনেকে হয়তো বুঝে উঠতে পারে না বিষয়টা, তাদের জন্য আপনি কি বলবেন? পরীক্ষা একদম সামনে, তো প্রথমে তাহলে আমি একটু পরীক্ষাটা, মানে প্রশ্নটা কিভাবে হবে সেটা একটু বলি। প্রশ্নটা যেমন 2টা অংশে ভাগ করা আছে। 40 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, আর 60 নাম্বার হচ্ছে সৃজনশীল। সেখানে সৃজনশীল 4টা প্রশ্ন থাকবে। সৃজনশীল 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আর কি, 9টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যে কোনো 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নে, মানে যেমন 1 নাম্বার প্রশ্নে 4টা অংশ থাকবে, 4টা অংশ, ক খ গ ঘ। ক নাম্বারে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, ওখানে 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে অনুধাবন, খ নাম্বার হচ্ছে অনুধাবন, সেখানে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে প্রয়োগে হচ্ছে 3, আর 4 নাম্বার ঘ নাম্বার যেটা, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা 4। এই 4টা অংশে ভাগ করা থাকবে একটা প্রশ্ন, এইভাবে করে 10 নাম্বার। তো 4টা স্তরে প্রথম স্তর যেটা জ্ঞানমূলক, সেখানে প্রশ্ন থাকবে এক কথায় উত্তর। এক কথায় বলতে একটা সেন্টেন্স বা একটা বাক্য ব্যবহার করতে পারে, অথবা একটা শব্দে লিখতে পারে। এক শব্দে উত্তর দেওয়া সম্ভব যদি সময় কম থাকে। আমি বলবো একটা বাক্যে অ্যান্সারটা করতে
হবে আর কি, করলে ভালো হবে। হ্যাঁ, আর 2 নম্বরে হচ্ছে অনুধাবন, যেটা সেখানে যেমন এরকম প্রশ্ন হবে, বলতে কি বোঝো বা এই কথাটি কেন বলা হলো, তাহলে সেখানে অ্যানসারটা একটু বড় হবে, 4-5 লাইন, 4-5টা সেন্টেন্সে, খুব বেশি বড় না। হ্যাঁ, এখানে যেহেতু মাত্র 2 নাম্বার, কাজে এটা খুব বেশি বড় করার দরকার নেই। অনেকে যেমন 1 পৃষ্ঠা ভরে লিখে ফেলে, মূল কথাটা সেখানে আমাকে সময়টা ধরতে হবে। একটা প্রশ্নের জন্য আমি 20 মিনিট সময় পাবো, কাজে ওই 20 মিনিটের মধ্যে আমাকে লেখাটা শেষ করতে হবে। কাজে আগে একটা যেমন ধারণা ছিল যে যত বড় লিখবো বাংলায় তত নাম্বার পাবো, বিশেষ করে বাংলায় নিয়ে একটা এই ভীতি ছিল, ধারণাটা কিন্তু এখন নেই। যেহেতু নাম্বার ছোট ছোট করে দিয়েছে, ভাগ করে দিয়েছে বিভিন্ন অংশে, কাজেই আমাদের নাম্বারটা আমরা ভাগে ভাগে পেয়ে যাব। কাজে অনেক নাম্বার কিন্তু পাওয়া যায়, যেমন 10-এ 7-8 অনায়াসেই পাওয়া যায়। কিন্তু আমাদের একটা নাম্বার আছে, যে নাম্বার টেলিফোন নাম্বার, সেখানে অনেকে ফোন করেন। একটা ফোন আছে, সেই ফোনটা একটু কথা বলে আসি, তারপর আপনার সাথে কথা বলবো। অবশ্যই। হ্যালো, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা। তোমাকে শুভেচ্ছা, কারণ তুমি প্রথম কলার আমাদের আজকের শো এর। প্রথম প্রশ্ন, ময়নামতি ওয়ার সিমেন্ট্রি সমাধিক্ষেত্রে কতগুলো কবর আছে? অপশনগুলো শুনে নাও। ক 750টি, খ 735টি, গ 850টি। বলো। সময়ের 735টি। 735টি উত্তর নিলাম এবং সঠিক। অভিনন্দন, 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন শোনো, ঢালাই লোহা বা কাস্ট আয়রনে কার্বন থাকে? অপশনগুলো আমি বলে দিচ্ছি তোমাকে। ক 1.8 থেকে 4.5%, খ 2.3 থেকে 4.5%, গ 2.5 থেকে 0.8%। বলো। 1.8 থেকে 4.5 পর্যন্ত শতাংশ। উত্তর নিলাম সঠিক। পুরো 1000 টাকার বই পেয়ে গেলে। এবার বলো যে তৃতীয় প্রশ্ন করব কিনা। হ্যাঁ, যাব। নিয়ম জানো তুমি? জি। ঠিক আছে, ধন্যবাদ। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য? অপশনগুলো আমি বলছি। ক গ্রোথ হরমোন, খ থাইরক্সিন, গ অ্যাড্রেনালিন। বলো। ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় না? অ্যাড্রেনালিন। ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। 2000 টাকার বই তোমাকে দিতে পেরে আমারও ভালো লাগছে। ম্যাম, আপনার সাথে কথা বলছিলাম, আমরা বাকি অংশগুলো সম্পর্কে উত্তরের প্রক্রিয়া শুনি। আমরা 2 নাম্বার প্রশ্নে, মানে খ নাম্বার অনুধাবন অংশে ছিলাম। সেখানে প্রশ্নটা খুব বেশি উত্তরটা বড় করার দরকার নেই, প্রশ্ন অনুযায়ী শুধু মূল উত্তরটাই চলে গেলেই হবে। এখানে ভূমিকা, উপসংহার কিছুরই দরকার নেই। আর প্রয়োগ যে অংশটা গ নাম্বারে সেখানে আসবে, তাকে হচ্ছে একটা উদ্দীপক থাকবে প্রশ্নের আগে, কিন্তু একটা উদ্দীপক বলি আমরা এটাকে, একটা জাস্ট স্টেম দেয়া থাকবে, একটা গল্প দেয়া থাকবে। আচ্ছা, প্রশ্নের আগে, প্রশ্নের শুরুতে একটা গল্প দিয়ে সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হবে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার বই থেকেই হবে। 3 নাম্বার প্রশ্নটা ওই গল্পের আলোকে হবে। আচ্ছা, যে সে ওই গল্প থেকে যেটা বুঝলো, তার বইয়ের সাথে যে কোনো চরিত্র বা কোনো ঘটনা, সেটার সাথে সে মিলাতে পারে কিনা, সেই নতুন পরিবেশে তাকে একটা প্রশ্ন করা হবে। যেমন এখানে কি সাদৃশ্য আছে তোমার পঠিত গল্পের সাথে বা তোমার পঠিত কবিতার সঙ্গে, কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য, অথবা তুলনামূলক বিশ্লেষণ করো, এরকম একটা প্রশ্ন দেয়া থাকবে যে সে ওই পরিবেশে ওই উত্তরটা লিখবে। এটাও নাম্বার 3, কাজে খুব বেশি বড় করার দরকার নেই। 1 থেকে 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা লিখলে যথেষ্ট। বোর্ডে মানে ইনস্ট্রাকশন দেয়াই থাকে আমাদের যে 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখলে মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে। এবং 3 সে যদি মূল উত্তরটা যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে সে কিন্তু 3 পেয়ে যাবে। এই প্রশ্নটাই আমি আপনাকে করতে চেয়েছিলাম, যে এই যে আমরা ভাগগুলোর কথা শুনছি, সেক্ষেত্রে আমি যদি পারফেক্টলি সেই উত্তরগুলো দেই, পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব কিনা? একদম। এখানে আমরা 1 2 3 মানে ক খ গ, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, এখানে পুরো নাম্বারই সে পাবে। যেমন 7 নাম্বার আর কি, 6 নাম্বারটা কিন্তু 6 সে ইজি পেয়ে যাবে। যেমন 1 নাম্বার যদি হয়ে যায়, অ্যান্সার 1 পেয়ে যাবে। 2 নাম্বারটাও বইতেই উত্তরটা থাকবে, কিন্তু একটু চিন্তা করে লিখতে হবে, কাজেই সেটারও অ্যান্সার হয়ে গেলে হয়ে যাবে, 2 নাম্বার পেয়ে যাবে। মানে সব পূর্ণ নাম্বারই সে পেয়ে যাবে। প্রয়োগটাও যদি সে করতে পারে, যেমন কোন চরিত্রটার সঙ্গে মিল আছে এবং কেন মিল বলছি, তাহলে এই মিলটা যদি আমি দেখাতে পারি, তাহলে পুরো নাম্বার পেয়ে যাব।
তো সেক্ষেত্রে ম্যাম যদি আমার উত্তরটা কাছাকাছি হয়, হ্যাঁ। হয়তো আমি কোনো কারণে কাছাকাছি হলে যেমন একটু 1 নাম্বার কম পাবে, একটু কম। যে হয়তো তার কোন চরিত্রটার সাথে সে মিলালো কিন্তু কোন দিকে মিলে গেছে বা কোন কারণে আমি এটাকে মিল বলছি বা সাদৃশ্য বৈসাদৃশ্য কি কারণে বলছি সেটা যদি না বলতে পারে তাহলে একটু নাম্বার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আর কি। মানে একটু খেয়াল রাখলে আসলে একদম নাম্বার অনেক নাম্বার পাওয়া যাবে। মানে আমরা নিজেরাই যারা বোর্ডে খাতা দেখি তারা আমরা 9 পর্যন্ত দিয়েছি, 10-এ 9। আগে যেমন আমরা যখন খাতা দেখতাম আগে তখন কিন্তু বাংলা ভাবাই যেত না। হ্যাঁ হ্যাঁ, 10-এ 9 আমরা নিজেরাও কখনো আশা করি নাই। আর পরবর্তীতেও যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু মানে পাওয়া যেত না। এখন এটা খুবই সহজেই নাম্বার উঠানো যায়। যেমন 6টা প্রশ্নে সে অনায়াসে 8-9 পেয়ে যাবে যদি সময় মতো সুন্দর করে সবগুলো অ্যান্সার দিতে পারে। ওরা সবাই যেটা কমপ্লেন করে যে অনেক অল্প সময় অনেক বেশি লেখা, বেশি কিন্তু লেখা না, আমাকে হ্যাঁ ওই যে সময়টা ধরে লিখতে হবে যে 20 মিনিটের মধ্যে আমি একটা প্রশ্নের সময়টাকে খেয়াল রাখতে হবে, একটা প্রশ্নের উত্তর শেষ করব, এটাকে একদম মাথায় থাকতেই হবে। এবং টেলিফোনে আমার সাথে কি আছো? হ্যালো, আমি নওশিন বলছি। নওশিন কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। ছবি দেখো, ছবির গ্যালারি খেলবো। বিখ্যাত এই দর্শনীয় স্থানটির নাম বলো নওশিন। অপশন শোনো: ক সিডনি হারবার, খ রেড স্কয়ার, গ ট্রাফালগার স্কয়ার। বলো। খুব বিখ্যাত একটা জায়গা। রেড স্কয়ার। রেড স্কয়ার উত্তর সঠিক। অভিনন্দন 500 টাকার বইয়ের জন্য। এবারে দ্বিতীয় ছবি তোমাকে দেখাচ্ছি। ছবির এই সাবেক ইংলিশ ফুটবলারের নাম তোমাকে বলতে হবে। অপশন আমি বলছি: ক জিমি ডান, খ রুট ফন নিস্তলরয়, গ গ্যারি লিনেকার। বলো। ইংল্যান্ডের হয়ে খেলতেন তিনি। গ্যারি লিনেকার। ব্রিলিয়ান্ট উত্তর সঠিক। ছবি দেখেই তো 1000 টাকা জেতা হলো। অভিনন্দন। এবার বলো যে আরো 1000 টাকার জন্য আরো একটি ছবি দেখবে কিনা। হ্যাঁ, দেখব। নিয়ম জানো? আচ্ছা ঠিক আছে, দেখো এটি একটি সৌরজগতের গ্রহ, এর নামও তোমাকে বলতে হবে। অপশন বলে দিচ্ছি আমি: ক শনি, খ বুধ, গ মঙ্গল। বলো। ক শনি। ক শনি উত্তর সঠিক। অভিনন্দন, 2000 টাকার বই তো জিতলে। ম্যাম, কথা বলছিলাম আমাদের আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবার বাকি রয়েছে। বাংলা প্রথম পত্রে আরেকটি বিষয় রয়ে গেছে, নৈবেত্তিক প্রশ্ন। সেখানে ভালো করবার জন্য এই মুহূর্তের প্রিপারেশন কিংবা কি বলবেন আপনি? সেখানে ভালো করতে হলে অবশ্যই বই পড়তে হবে। শুরুতেই বলেছি গল্পগুলো কবিতাগুলো ভালোমতো পড়তে হবে। আর শুরুতে লেখক পরিচিতি দেয়া থাকে, একটা গল্প শুরু হওয়ার আগে লেখক পরিচিতি দেয়া থাকে, সেটা পড়তে হবে। বিশেষ করে জন্মসাল, আরো বইয়ের নাম, গ্রন্থের নাম, তার লেখা বইগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে ওই যে আমাদের যে ওখানেও কাজে লাগবে, সৃজনশীল, ওখানেও কাজে লাগবে। এছাড়া বইয়ের পেছনে অনুশীলনীর মতো একটু দেয়া থাকে অংশ, সেখানে শব্দার্থ, টিকা, ছোট ছোট টিকা দেয়া থাকে, এগুলো পড়তে হবে। এগুলো থেকে অবজেক্টিভ মোটামুটি কমন পেয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটু বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এবার কথা বলি। দ্বিতীয় পত্রে কিরকম প্রশ্ন থাকে, প্রশ্নের ধরনগুলো কেমন হয়? বাংলা দ্বিতীয় পত্র আগে তো 50-50 করে ভাগ ছিল, এখন 60 আর 40। অবজেক্টিভ নৈর্ব্যক্তিক যেটা, সেটা হচ্ছে 40 আর 60 আসে সাবজেক্টিভে বা সৃজনশীলই বলা হয় এখন সেটাকে। তো সৃজনশীল অংশে 60 যেটা, সেখানে নতুন 2টা অংশ যোগ হয়েছে। একটা হচ্ছে প্রতিবেদন আর একটা হচ্ছে অনুচ্ছেদ। এটা গত বছর থেকে, মানে 15 সাল থেকেই শুরু হয়েছে। মানে এবার দ্বিতীয়বারে আসছে। হ্যাঁ, এবার দ্বিতীয়বারে। হ্যাঁ, ওই প্রতিবেদনটা বিশেষ করে, প্রতিবেদন আগে ছিল না। তো প্রতিবেদন নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ওরা এটা নিয়ে কনফিউজড থাকে যে কিভাবে উত্তরটা করব বা প্রতিবেদনটার জিনিসটা কি আসলে। আর এটা ওদের বইতে নেই। বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণই আনসিন, এটা ওদের বইয়ে নেই। তো যার কারণে ওরা নিয়মটা নিয়ে খুব টেনশনে থাকে। হ্যাঁ, তো এখানে বলবো যেটা, এটা আসলে ওই যে ইংরেজিতে যেমন আমরা একটা রিপোর্ট লিখি, তো সেরকমই অনেকটা। এখানে খুব বেশি নিয়ম টিয়মের ব্যাপার নেই, তো নাম দিয়ে মোটামুটি শুরু করলেও হয়। তবে এখানে 3টা ভাগ থাকে, যেমন সংবাদপত্রের জন্য লিখতে বলে, অথবা স্কুল সংক্রান্ত যেমন কোনো অনুষ্ঠান হলো তার উপর একটি প্রতিবেদন লেখো। যেমন তোমার স্কুলের পয়লা বৈশাখ অনুষ্ঠান উপলক্ষে একটি প্রতিবেদন লেখো। এরকমটা সেই কথাগুলো আপনার কাছ থেকে শুনবো। একজন পরীক্ষার্থী আছেন আমাদের সাথে টেলিফোনে, তার একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা আমরা একটু শুনি। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, কে বলছো? আমি অনিতা। আচ্ছা, তোমার প্রশ্নটি বলো আমাদেরকে। ম্যাম,
শুনতে পাচ্ছি ম্যাম, শুনতে পাচ্ছে, তুমি বলো। ম্যাম আমি সমাজে অনুধাবন লিখি বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে 2 প্যারা করে লিখতে। তুমি কি প্রশ্নটি আরেকটি বার করবে? আমরা যে বাংলা ফার্স্ট পেপারে অনুধাবন লিখি ওটা কি 2 প্যারা করে লিখতে হবে না 1 প্যারা? 2 প্যারা করে লিখবে কিনা নাকি? না, ওটা 1 প্যারায় লিখলেই হবে। ওখানে ভূমিকা উপসংহার কিছু দেওয়ার দরকার নাই। কাজে মূল কথাটা একটা প্যারায় 4-5 লাইনের মধ্যে মোটামুটি লিখে ফেললেই নাম্বার পেয়ে যাবে। আমার মনে হয় যে সবাই বুঝতে পেরেছে এবং কনফিউশনটা দূর হয়েছে। ম্যাম, আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন নিয়ে কথা ছিলাম। প্রতিবেদন নিয়ে বলছিলাম। প্রতিবেদনে 3টা বিষয় থাকে। একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, যেটা যে কোনো ঘটনা নিয়ে। চিঠি যেমন আমরা চিঠি, আবেদনপত্র, অনেকে দুইটাকে মিলিয়ে ফেলে, চিঠি, আবেদনপত্র আর প্রতিবেদন। প্রতিবেদনটা হচ্ছে আমি যে জিনিসটা দেখলাম সেটা সরাসরি সেভাবে করে বর্ণনা করা। আর চিঠি আর আবেদনপত্র হচ্ছে আমি কিছু চাওয়া, হ্যাঁ, যে আমি কিছু চাচ্ছি সেই হিসেবে। কাজে প্রতিবেদন হবে জাস্ট যেই ঘটনাটা আমি দেখলাম, যেমন একটি সড়ক দুর্ঘটনা তুমি আসার সময় রাস্তায় দেখলে, সেটার উপর একটা বর্ণনা। তাহলে যেই ঘটনাটা যেই স্থানে হয়েছে, যেভাবে হয়েছে, সেই অংশটা শুধু বর্ণনা করবে। আর এখানে 10 নাম্বার, কাজেই বর্ণনাটা একটু বিস্তারিত করতে হবে ঘটনাগুলো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান কি সেটা সে বলে দিতে পারে। অথবা যদি কোনো অনুষ্ঠান, যেমন স্কুল সংক্রান্ত অনুষ্ঠান আসে, সেখানে যেমন অনুষ্ঠানটা পুরোটা বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত কোনো সাজেশন থাকলে, যে অনুষ্ঠানটা এই সমস্যা ছিল, এটা হলে ভালো হতো, এরকম একটু সাজেশন দিয়ে সে শেষ করে দিতে পারে। এখানে আমরা বলি সাধারণত 3টা প্যারায়, যেমন একটু ভূমিকার মতো দিবে, কারণ আমি একটা জিনিস লিখবো, একটা উপস্থাপন করবো, এটা অন্যরা পড়বে। কিন্তু যে আমরা যেমন পেপারে যেমন দেখি যে একটা খবর আসলে, একটা নিউজ আসলে, সেটা যেভাবে বর্ণনা থাকে সেভাবেই বর্ণনা করতে হবে। শুরুতে একটু নাম, প্রতিবেদনের বিষয়টা, প্রতিবেদকের নাম, আর হচ্ছে সময় এবং তারিখ, এই 2টা বিষয় একটু লিখে দিলে ভালো হয়, উল্লেখ করলে ভালো হয় একদম শুরুতে। ম্যাম, আমরা অনেক কথা শুনলাম। আমি খুব সংক্ষেপে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। অনেক সময় দেখা যায় বানান ভুল কিংবা পরীক্ষায় কাটাকাটি, অসুন্দর হাতের লেখা, এরকম অনেকগুলো কারণে নাম্বারটা খানিকটা কমে যায়। সেক্ষেত্রে এগুলো এই সময় আসলে কিভাবে দূর করা সম্ভব, বা আর কোন কোন কারণে নাম্বারটা কমে যায়? খুব সংক্ষেপে শুনবো। নাম্বার আসলে এখন খুব বেশি কমে না নাম্বার, ওই বানান ভুল হলে, বিশেষ করে যেমন জ্ঞানমূলক প্রশ্নে। এটা যদি এই রসিকার দীর্ঘিকারে কোনো টুকটাক ভুল হয়, সেটা এখন কাটা হয় না। আগে যেমন এটা মারাত্মক একটা ভুল ছিল। তবে আমি বলবো যে কবি সাহিত্যিকদের, লেখকদের যখন নামের বানান, সেটা যেন ভুল না হয়, কারণ সেটা ভুল হলে নাম্বার মাইনাস হবে। এটা অবশ্যই তাদেরকে দেখতে হবে। এছাড়া বানান এখন মোটামুটি অনেক সহজ হয়ে গেছে। নতুন বানানের নিয়মে কিন্তু ওই যে দীর্ঘিকার নাই, কাজে সব বানানেই রসিকার দিতে পারে, সব বানানেই রস্যকার দিতে পারে। ওই দীর্ঘকারটা এখন খুব একটা, যদি অর্থের পার্থক্য না হয়, সেক্ষেত্রে ধরা হয় না। তো বানান নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। তবে আমি যেটা চাই, বা সব টিচাররাই যেটা চায়, লেখাটা যেন সুন্দর থাকে, একটু অন্তত হাতের লেখা সুন্দর না হলেও যেন খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মার্জিনটা ঠিক থাকে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি সময় কাটালাম, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। নিঃসন্দেহে যারা পরীক্ষার্থী আছে তাদের কাজে লাগবে। আপনার প্রতিও শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মেয়েদের জন্য আমি দোয়া করছি, সবাই যেন পরীক্ষা ভালো দেয়। সবার জন্যই দোয়া। এবং যাওয়ার আগে একটি ঘোষণা সবার জন্য আছে, সেটা হচ্ছে দর্শক শ্রোতা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। যারা অনুষ্ঠানটি মিস করলেন তারাও কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে আবারও দেখতে পারবেন। এবং সবার যাদের পরীক্ষা আছে, পরীক্ষা ভালো হোক, কিন্তু সবাই আসলে ভালো থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।